এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 ভরদুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অশ্বত্থ। 1-2 সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হচ্ছে মরু অঞ্চল। 1-3 শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল সবেদা গাছে। 1-4 মানুষের জাত ভাই হচ্ছে শিম্পাঞ্জি ও ওরাংওটাং। 1-5 কুমড়ো পোকার বাচ্চার খাদ্য মাকড়সা। 2-এর দাগে আসি। 2-এর 1-এ দিয়েছে কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাহলে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। 2-এর 2 বলেছে শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করতে বলেছেন। বিভীষণ মাস্টারমশাই বলছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয়। তাহলে কোন সাবধানতা অবলম্বন করবে? খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয়। 1 নাম্বার। 2-এর 3-এতে বলেছে কুমড়ো পোকার বাসা-বাড়ি প্রবন্ধে কুমড়ো পোকার বাসা বাড়িগুলো দেখতে কেমন হয়। লিখবে কুমড়ো পোকার বাসা বাড়িগুলো দেখতে লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো একটা যেন শুকনো মাটির ডেলার মতো দেখতে হয়। তাহলে লিখবে কুমড়ো পোকার বাসাগুলো লম্বাটে ধরনের এবড়ো খেবড়ো একটা যেন শুকনো মাটির ডেলার মতো দেখতে হয়। 2-4 বলেছে পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারো সঙ্গে ভাব করে না? আমিষাশী জন্তুরা। 2-5 দিয়েছে দু বিসর্গযুক্ত কর এর সন্ধিবদ্ধ রূপটি হবে দুষ্কর। 2-6 দিয়েছে উদাহরণ সহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো। এটা তোমাদের ভাষাচর্চা বইয়ের 17 পাতায় আছে। লিখবে সংখ্যা শব্দগুলো সবই ছিল একটা নাম। আর এই জাতীয় সংখ্যার শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় অর্থাৎ সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি। 2-7 দিয়েছে গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থের পার্থক্য দেখাও। গবাক্ষর এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ, প্রচলিত অর্থ হলো জানালা, আর এটা হচ্ছে যৌগিক পরিবর্তিত শব্দ। তাহলে গবাক্ষের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ আর প্রচলিত অর্থ হলো জানালা। 2-8 দিয়েছে 16 এবং 12 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। 16 আর 12। আচ্ছা, 16 হচ্ছে ষোড়শ আর 12 হচ্ছে দ্বাদশ। 16 হলো ষোড়শ, 12 হচ্ছে দ্বাদশ। 2-9 দিয়েছে মন্বন্তর শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, মনুযুক্ত অন্তর। 3-1 আসি চমকে উঠলো ছেলেটি। ছেলেটির চমকে ওঠার কারণ কি? এটা দিয়েছে শঙ্কর সেনাপতি থেকে। ছেলেটি চমকে ওঠার কারণ লিখবে যে এখানে আছে এটার জন্য দিচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রসঙ্গটা বলবে যে চমকে উঠেছে কেন। প্রশ্নোক্ত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায় শঙ্কর সেনাপতি গল্প থেকে নেওয়া হয়েছে। আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীতে মাস্টারমশাই প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখি সম্পর্কে আলোচনা করছিলেন, কিন্তু ওই শ্রেণীর ছাত্র শঙ্কর আনমনা হয়ে পড়েছিল। তা লক্ষ্য করে মাস্টারমশাই তার নাম ধরে ডাকলে সে চমকে ওঠে, আর নাম ধরে ডাকলে সে চমকে ওঠে এই পর্যন্ত লিখে দেবে। কারণ আমাকে এখানে বলেছে ছেলেটি চমকে ওঠার কারণ কি। 3-2 বলেছে ডিম পেড়ে আবার নতুন শিকারের সন্ধানে বের হয়। কারা বের হয়? কুমড়ে পোকারা বের হয়। বলেছে তাদের ডিম পাড়ার পদ্ধতিটি আলোচনা করো, মানে তারা ডিম কিভাবে পাড়ে। এই যে কুমড়ে পোকা, এই উত্তরটা লিখবে কুমড়ে পোকারা শিকারের সন্ধানে বেরোয়। কুমড়ে পোকারা অসার মাকড়সাকে মুখে করে কুঠুরিতে প্রবেশ করে। কুঠুরির নিম্নদেশে মাকড়সাটিকে চিৎ করে রাখে। তারপর মাকড়সার উদ্যত দেশে একপাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। এখানে বলেছে ডিম পাড়ার পদ্ধতি। 4-1 দিয়েছে ও তো পথিকজনের ছাতা। ও বলতে কার কথা বলা হয়েছে? অশ্বত্থ গাছটির কথা বলা হয়েছে। আর বলেছে তাৎপর্য বিশ্লেষণ করো, মানে কেন অশ্বত্থ গাছকে
পথিকজনের ছাতা বলা হয়েছে। তো লিখবে গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়া ঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। 4 দুইতে দিয়েছে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে পায়ের দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, কবিতা থেকে এটা দেয়া হয়েছে। কার কথা বলা হয়েছে? তার এমন অবস্থার কারণ কি? এই উত্তরটা লিখবে যে হাইনরিখ হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি নামক কবিতা থেকে নেয়া পঙ্ক্তিতে মরুভূমির বুকে একা দাঁড়িয়ে থাকা পাম গাছের কথা বলা হয়েছে। আর এমন অবস্থার কারণ আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে মরুভূমির বুকে পাম নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে প্রাণের স্পন্দন বেশি শোনা যায় না। মরুর বুকে পাম সঙ্গীহীন হয়ে পড়ে, তাই তার বুকে জমে থাকে একরাশ বেদনা। প্রশ্নোক্ত অংশের মাধ্যমে কবি সেই কথাই বোঝাতে চেয়েছেন। 5-এর দাগে আসি। 5-এর 1-এ দিয়েছে ভর দুপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষা লেখো। এগুলো 5 নম্বরে যে কোনো দুটো করতে হবে। তো লিখবে যে কোনো রচনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নামকরণ, কেননা এই নামকরণ উক্ত রচনা সম্পর্কে পাঠক মনে একটি আগাম ধারণা তৈরি করে দেয়। নামকরণ যথাযথ হলে তা থেকে পাঠক মনে রচনা সম্পর্কে একটা কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। বিষয়বস্তু ভর দুপুরে কবিতায় কবি গ্রাম্য প্রকৃতির নির্জন বুকে এক দুপুরবেলায় অলস শান্ত নিবিড় ছায়াঘন রূপকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। পত্রঘন ছায়াময় অশ্বত্থ গাছটি যেন পথিকজনের ছাতা হয়ে একা দাঁড়িয়ে আছে, আর দূর মাঠে গরু বাছুরগুলিকে চড়তে দিয়ে ক্লান্ত রাখাল বালক গাছের নিচে শুয়ে প্রকৃতির লীলা অনুভব করছে। নদী কিনারে নৌকার খোলে খড়ের আঁটি বোঝাই হয়ে আছে। এমন প্রাকৃতিক পরিবেশে কেউ কোথাও নেই। নিস্তব্ধ দুপুরে সকলে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাতাস মিহি সাদা ধুলো উড়িয়ে বয়ে চলেছে, মনে হচ্ছে শুধুই মানুষই নয়, সারা বিশ্ব যেন এখানে আঁচল পেতে ঘুমাচ্ছে। নামকরণ সার্থক কিনা? প্রকৃতির এমন উদাস চিত্র নির্জন দুপুরেই দেখা যায়, সে দুপুর ভরা দুপুর। কবিতায় দুপুরের এই নিজস্ব এবং একান্ত রূপের ছবি যেমন অতুলনীয় তেমনই চিরকালীন। অতএব এক দুপুরবেলার ছবি কবিতার মূল ছবি। টুকরো টুকরো কথায় আঁকা কবিতাটির ভর দুপুরের নামকরণ তাই সার্থক হয়ে উঠেছে। 5-এ 2 বলেছে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে, আর কিভাবে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন। এই উত্তরটা লিখবে সুবিনয় রায়চৌধুরীর পশুপাখির ভাষা প্রবন্ধে প্রশ্নোক্ত উক্তিটির বক্তা হলেন রিউবেন ক্যাস্টাং। রিউবেন ক্যাস্টাং এবার কিভাবে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। রিউবেন ক্যাস্টাং ছিলেন একজন পশুপ্রেমী। দীর্ঘ 40 বছর তিনি বন্য পশুর সঙ্গে থেকেছেন। তিনি এই সময় অনেকবার ওইসব পশুর আক্রমণের শিকার হয়েছেন। তিনি বলেছেন যে তিনি পশুদের সঙ্গে ভাব পাতাতে গিয়ে জঙ্গলি হাতির সামনে পড়েছেন, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, প্রকাণ্ড ভালুকের থাবা মুখের সামনে দেখেছেন, গরিলা তাকে প্রায় জড়িয়ে ধরেছে। এমনভাবে বহুবার ক্যাস্টাং সাহেব মৃত্যুর সামনে উপস্থিত হয়েছেন। আর কিভাবে বেঁচেছেন? অনেকবার মৃত্যুর সামনে পড়লেও তিনি প্রতিবারই বেঁচে গেছেন, কারণ তার পশুদের ভাষা সম্পর্কে অসাধারণ জ্ঞান ছিল। পশুদের ভাষা কিছু কিছু জানার ফলে তাদের গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকার জন্য এবং তাদের আদব কায়দা অনুসারে আচরণ করতে পেরেছেন বলে তিনি বন্য জন্তুদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন বা বেঁচেছেন। 5-এ 3 বলেছে সেটা হচ্ছে না, হওয়ার জো নেই। এটা হজবরল থেকে দিয়েছে। আলোচ্য অংশটির বক্তাকে কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছে সেটি জো না হওয়ার কারণটি বিবৃত করো। আলোচ্য অংশটির বক্তা হলো বিড়াল। আর কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছে? গেছো দাদার সাথে দেখা হওয়ার প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছে, আর সেটি জো না হওয়ার কারণটি বিবৃত করো। গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জো নেই, কেননা সে সব সময় এক জায়গায় থাকে না, তাই জন্য গেছো দাদার সাথে দেখা হওয়ার তাই সেটি জো না হওয়ার কারণ হলো যে গেছো দাদা সবসময় এক জায়গায় থাকে না।